বিভ্রান্তি তৈরি করে দেশ অশান্ত করার চেষ্টায় স্বার্থান্বেষী মহল। গণতন্ত্র রক্ষায় সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। সবার জন্য বাংলাদেশ নির্মাণের ঘোষণা। স্বার্থান্বেষী একটি মহল আবার বিভ্রান্তমূলক কথা বলে বাংলাদেশে অশান্তির সৃষ্টি করছে। আমাদের কাছে সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে যে কোনোভাবেই যেন বাংলাদেশের গণতন্ত্রকে কেউ হত্যা করতে না পারে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আর কেউ ছিনিয়ে নিতে না পারে। 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। কক্সবাজারে বাবার খনন করা খাল পুনঃখনন তারেক রহমানের। জুলাই শহীদ ওয়াসিমের কবর জিয়ারত। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করে স্বৈরতন্ত্রের পথে হাঁটছে সরকার। চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে 11 দলের অভিযোগ, প্রয়োজনে আরেকটি গণঅভ্যুত্থানের হুঁশিয়ারি। ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ এড়াতে আত্মগোপন, অপহরণ নাটক করেও পার পেলেন না শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান। কুমিল্লা থেকে উদ্ধার 2 সহযোগের স্বীকারোক্তি। লাইসেন্স বাতিলের পর বন্ধ 8 দিনের বহির্বিভাগ। 200 রোগী হাসপাতাল ছাড়লেও এখনো চিকিৎসাধীন অনেকে। অপরাধ ঢাকতে কোটি কোটি টাকা নিয়ে ঘুরলেও কাজ হয়নি বললেন মন্ত্রী। আইডি দেখানো সহ শতাধিক মানুষ ক্রিকেটার নাইম হাসানের পরিচয় দেওয়ার পরও হেনস্থা করে পুলিশ। বিসিবির উদ্বেগ, অভিযুক্ত এসআই কনস্টেবল বরখাস্ত। এবং ভোররাতে বিশ্বকাপের হেক্সা মিশনে নামছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে খেলবেন না নেইমার। উন্মাদনা বাংলাদেশেও। সেলেসাউদের জয় কামনায় পূজা, বর্ণাঢ্য র্যালি। স্বার্থান্বেষী মহল বিভ্রান্তি তৈরি করে দেশকে অশান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজারের চকরিয়ায় জনসভায় এ বিষয়ে দেশবাসীকে সজাগ থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, যারা বাজেট নিয়ে বিক্ষোভ করছে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করছে। যারা মদ সিগারেটে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ করছে তারা দেশের সংকটকালে অতীতে জনগণকে বিভ্রান্ত করত, এখনো করছে। গণমুখী কাজ নিয়ে বিভ্রান্তকারীরা জনগণের বন্ধু হতে পারে না বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। জনগণের ভাগ্য উন্নয়নে সমস্ত কাজেই তার আই হ্যাভ আ প্ল্যানের অংশ বলেও জানিয়েছেন তারেক রহমান। প্রতি বছর যখন বাজেট উপস্থাপন করা হতো তার পরের দিনই বিভিন্ন রকম জিনিসপত্রের দাম বেড়ে যেত, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে গত পরশুদিন বাজেট উপস্থাপনের পরে এই প্রথমবারের মতন এখন পর্যন্ত আল্লাহর রহমতে বাজারে কোনো জিনিসপত্রের দাম বাড়েনি, বেড়েছে জিনিসের দাম। বিএনপি সরকার এই বাজেটে কিসের উপরে ট্যাক্স বাড়িয়েছে বলেন তো ভাই? সিগারেটের উপরে ট্যাক্স বাড়িয়েছে, মদের উপরে ট্যাক্স বাড়িয়েছে। এখন যেই রাজনৈতিক দলগুলো মানি না মানব না বলছে, তাহলে কি আমরা ধরে নিব যে তারা সিগারেট এবং মদের উপরে কেন ট্যাক্স বাড়ালো সেই জন্য মানি না মানব না করছে? তাহলে যারা মদের উপরে ট্যাক্স বাড়ালে প্রতিবাদ জানায়, সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালে প্রতিবাদ জানায়, তারা কি জনগণের জন্য রাজনীতি করে? এরা তো জনগণের বন্ধু না। এরা কি জনগণের বন্ধু? এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে চাই। এই বাজেট বাস্তবায়ন করার মাধ্যমে বাংলাদেশের নারীদের ভাগ্যের পরিবর্তন করতে চাই, তাদেরকে স্বাবলম্বী করতে চাই। আমরা বাংলাদেশের কৃষক ভাইদের ভাগ্যের পরিবর্তন করতে চাই। সেই জন্যই আমি বলছি, করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ। সতর্ক থাকতে হবে, সজাগ থাকতে হবে যে কোনোভাবেই যেন বাংলাদেশে আর গণতন্ত্রকে কেউ হত্যা করতে না পারে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে আর কেউ ছিনিয়ে নিতে না পারে, কোনোভাবেই যেন আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই যেন বাংলাদেশের মানুষের অর্থনৈতিক স্বাধীনতা যা ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে, সেই স্বাধীনতা কেউ যাতে ছিনিয়ে নিতে না পারে। জনগণকে স্বস্তি দিতে 7টি পণ্যের ট্যাক্স বাতিল করায় এবার বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়েনি। মানুষের পাশে থাকা নয়, জনগণকে বিভ্রান্ত করাই বাজেট নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্য। কক্সবাজারে
পাতলিখাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে পথসভায় একথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে চকরিয়ায় সংরক্ষিত বনে গাছের চারা লাগিয়ে 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কক্সবাজার থেকে মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। 5 বছরে দেশব্যাপী 25 কোটি বৃক্ষরোপণের প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বিকেলে কক্সবাজারের চকরিয়ার মালুমঘাটে সংরক্ষিত বনে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন সরকার প্রধান। বক্তব্যে আগামী প্রজন্মকে দূষণমুক্ত পরিবেশ উপহার দিতে সবাইকে অন্তত একটি গাছের চারা রোপণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার সন্তান যেন একটি সুন্দর পরিবেশে বুক ভরে শ্বাস নিতে পারে, সেই বিষয়টি মাথায় রেখে এই চিন্তা থেকে আজকে থেকে প্রত্যেকে দয়া করে যার যেখানে পক্ষে সম্ভব সেখানে একটি করে বৃক্ষের চারা রোপণ করবেন। এর আগে সস্ত্রীক ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। পরিদর্শন বইয়ে স্বাক্ষরের পাশাপাশি মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন তারেক রহমান। এর আগে সকালে আকাশপথে সস্ত্রীক পর্যটন নগরীতে আসেন প্রধানমন্ত্রী। শুরুতে প্রায় 50 বছর আগে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা পাতলিখাল পুনর্খনন কাজ উদ্বোধন করেন। এরপর পাশেই পথসভায় যোগ দেন সরকার প্রধান। বলেন 7টি পণ্যের কর বাতিল করায় অন্যবারের মতো এবার বাজেটের পর বাড়েনি নিত্যপণ্যের দাম। প্রতিবার বাজেটের সময় নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য পরের দিনই বৃদ্ধি পায়। এইবার বাজেট দেওয়ার পরে এখন পর্যন্ত কোনো জিনিসের দাম বৃদ্ধি পায়নি, কারণ চাল, ডাল, তেল, নুন সব প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে তার উপরে যে সকল ট্যাক্স ছিল, বর্তমান সরকার এই 2 দিন আগের বাজেটে 60টি পণ্যের উপর থেকে ট্যাক্স তুলে নিয়েছে, যাতে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম না বাড়ে। প্রধানমন্ত্রী বলেন, দেশকে অস্থিতিশীল করে যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারাই মূলত গণমুখী বাজেটের সমালোচনা করছে। যেই বাজেটে ট্যাক্স কমানো হয় সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা, মানুষকে বিভ্রান্ত করা। সরকার প্রধান বলেন, এই দেশই বিএনপির শেষ ঠিকানা, তাই দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চায় তার সরকার। পেছনে বিস্তৃত ফসলি জমি, আর এই ফসলি জমির মালিক কৃষকদের ভাগ্য উন্নয়নে প্রায় 50 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কক্সবাজারের এই পাতুলি খাল খনন করেছিলেন। 50 বছর পর তারই ছেলে প্রধানমন্ত্রী হয়ে তারেক রহমান আজ এই পাতুলি খালের পুনর্খনন কার্যক্রমের উদ্বোধন করলেন। তিনি বললেন, সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল প্রত্যেকটি তারা বাস্তবায়ন করতে চান, একই সঙ্গে জনগণের মুখে হাসি ফুটিয়ে সুবিধাভোগী হিসাবে প্রত্যেকটি মানুষকে সরকারের উন্নয়ন এবং পদক্ষেপে সামিল করতে চান তারা। আহমেদ সালেহিন, সময় সংবাদ, কক্সবাজার। জুলাই অভ্যুত্থানের শহীদ ছাত্র দলের সদস্য মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজার সফরে বিকেলে পেকুয়ায় তার সমাধিতে যান প্রধানমন্ত্রী। এ সময় ওয়াসিম আকরামের আত্মার মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও দোয়া করেন সরকার প্রধান। পরে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাথামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে সরকার প্রধান বলেন, ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিএনপি সব সময় দেশের মানুষের স্বার্থে কাজ করে। বিএনপি সকল সময় যখন দেশ পরিচালনার দায়িত্ব থাকে, বিএনপি দেশের মানুষের স্বার্থে কাজ করে, দেশের স্বার্থে কাজ করে। যখন বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে থাকে না, তখনও বিএনপি দেশের স্বার্থে কথা বলে, জনগণের স্বার্থে কথা বলে। বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে থাকুক, বিএনপি দেশ পরিচালনার দায়িত্বের বাইরে থাকুক, সকল সময়ে বিএনপির একটাই প্রধান বিষয়, দেশ এবং দেশের মানুষের স্বার্থ। এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী, আমরা যাচ্ছি তার কাছে। আমরা দেখছিলাম যে প্রধানমন্ত্রী কক্সবাজার সফর করেছেন এবং সেই ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে তিনি কিন্তু বাজেট নিয়ে কথা বলেছেন এবং একই সাথে
বাজেটে কোন পণ্যের দাম বাড়লো কমলো এবং তাতে বিরোধীদের যে সায় সেটি নিয়ে তিনি আসলে কথা বলেছেন। একই সাথে তিনি জুলাই গণঅভ্যুত্থানে তাদের দলের বিশেষ করে ছাত্র দলের যে ওয়াসিম তার কবরও জিয়ারত করেছেন। সামগ্রিকভাবে তার এই সফর আসলে এই অঞ্চলে কি প্রভাব ফেলছে? আপনি জানেন যে কক্সবাজার আজকে সারাদিন ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী। আপনি বাজেটের কথা বলছিলেন, যেহেতু বাজেট উপস্থাপন করা হয়েছে এবং তারপরেই প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বাইরে সফরে গেলেন এবং আজকে কিন্তু বেশ কিছু কর্মসূচি, খাল খনন কর্মসূচিতে তিনি শুরু করেছেন। এরপরে 5 বছরের সরকারের যে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিএনপির 25 কোটি বৃক্ষরোপণ, সেটি উদ্বোধন করেছেন। একই সঙ্গে একটি সাফারি পার্ক সেখানে তিনি পরিদর্শন করেছেন, নির্বাচনী রাজনৈতিক জনসভায় বক্তব্য দিয়েছেন এবং আপনি বলছিলেন যে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম ছাত্রদল নেতা, তার কবর জিয়ারত করেছে এবং এখানে সব জায়গায় কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সঙ্গে মত বিনিময় করেছেন, কথা বলেছেন এবং সবশেষ কিছুক্ষণ আগে তিনি রাজনৈতিক যে জনসভা যেটি ছিল সেটি তিনি ভাষণ দিয়েছেন। স্বাভাবিকভাবেই কিন্তু আলোচনাতে বাজেট সেই প্রসঙ্গ উঠে এসেছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যেটি বলেছেন যে তার যে পরিকল্পনা হ্যাভ এ প্ল্যান উল্লেখ করেছেন, সেই প্ল্যানের অংশ তিনি বলেছেন মানুষের ভাগ্য উন্নয়ন করাই তার লক্ষ্য। সেটির মধ্য দিয়ে এই বাজেটটি জনগণের উন্নয়নের জন্য তিনি দিয়েছেন, বিএনপি সরকার দিয়েছে, সেটি উল্লেখ করেছেন। একই সঙ্গে বিরোধীদের কিন্তু আসলে তিনি সমালোচনা করেছেন, তারা বাজেটের বিরুদ্ধে বিক্ষোভ করছে সেটি নিয়ে। প্রধানমন্ত্রী যেটি বলেছেন যে অন্যবারের মতো বাজেটের পর দাম বাড়েনি, সেটি তিনি বলেছেন। অর্থাৎ বাজেট পেশের পরে আমরা দেখি প্রতি বছর বাজেটে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়, সেটি এবার হয়নি, সেটি বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 60 পণ্যের ট্যাক্স বাতিল করা হয়েছে সেটি উল্লেখ করেছেন। বাজেট নিয়ে বিক্ষোভ করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, অর্থাৎ বিরোধী জোট জামায়াত এনসিপি জোট তারা সমালোচনা করছে বাজেট। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান বলছেন যে এই বাজেটে ট্যাক্স বাতিল করা হয়, ট্যাক্স কমানো হয়, সেই বাজেট নিয়ে কেন আসলে তারা করছেন, বিভ্রান্ত করছেন, মানুষকে প্রতিবাদ করছেন, সেটি নিয়ে তিনি কথা বলছেন। একই সঙ্গে স্বার্থান্বেষী মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে এমন অভিযোগ, এমন শঙ্কার কথাও কিন্তু আসলে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন। এবং আমি শুরুতে যেমনটি বলছিলাম যে প্রতি জায়গায় কিন্তু তিনি কোথাও মত বিনিময় সভায় কথা বলেছেন। সেক্ষেত্রে সরকারের পরিকল্পনা কি বা তিনি কি, সেটি তো প্রধানমন্ত্রী তারেক রহমান সবশেষ বলেছেন তার যে প্ল্যান, অর্থাৎ তিনি বাংলাদেশে দীর্ঘ নির্বাসিত জীবন পার করে যখন বাংলাদেশে আসলেন সেই জনসভায় যেটি তিনি বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান, সেটির কথা তিনি বলেছেন। মানুষের ভাগ্য উন্নয়ন করায় আসলে বিএনপি সরকার, তার সরকারের পরিকল্পনা, সেই কথা আজকেও তিনি বলেছেন এবং সেই লক্ষ্যে বাজেট প্রণয়ন করা হয়েছে। সারা দেশে খাল খনন কর্মসূচি চলছে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, সব ধরনের কর্মসূচি সরকার নিয়েছে, সেই কথাই কিন্তু তিনি আজকে জনসভাতে উল্লেখ করেছেন। সেক্ষেত্রে বিরোধীরা আসলে কি বলছে সে কথা আপনি জানেন যে আজকে চট্টগ্রামেই 11 দলীয় জোট, যেটি জামায়াত এনসিপি সহ সব দলগুলোর শীর্ষ নেতারা চট্টগ্রামে আজকে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু সবাই কথা বলেছেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপি ডক্টর কর্নেল অলি সহ অন্যান্য যারা ছিলেন তারা সেখানে বক্তব্য দিয়েছেন এবং সেখানে কিন্তু তারা আসলে যে সরকারের সমালোচনা করেছেন। অর্থাৎ তারা বলছেন যে এটি গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের যে বাস্তবায়ন, সেটির দাবি নিয়ে মূলত এই জনসভা সেটিতে করেছে লালদিঘি ময়দানে এবং সেখানে কিন্তু জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সরকারের সমালোচনা করেছেন যে সরকার যদি মানুষের যেই আকাঙ্ক্ষা, অর্থাৎ মানুষ গণভোটে যে রায় দিয়েছে সেটি যদি বাস্তবায়ন না করে তাহলে আসলে তারা জনগণ বসে থাকবে না, এমন কথা তিনি বলেছেন। তিনি বলেছেন যে যদি 18 কোটি মানুষ আসলে তাদের যে রায় সেটি যদি সরকার বাস্তবায়ন না করে তারা বসে থাকবেন। একই সঙ্গে জনগণ কাউকে ইজারা দেয়নি, এমন কথা তিনি উল্লেখ করেছেন। সেখানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বক্তব্য রেখেছেন। তিনি বলছেন যে তিনি অভিযোগ করছেন, সব ধরনের বক্তব্য দিয়েছেন। আমরা সেই প্রতিবেদনটি দেখে আসি। কানায় কানায় পূর্ণ চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দান। মঞ্চে উঠে হাজারো নেতাকর্মীকে হাত নেড়ে শুভেচ্ছা জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও বিরোধীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ বেশ কিছু দাবিতে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে যোগ দেন অন্যান্য শরিক দলের নেতারাও। পুশিন চেষ্টা সহ সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে সরকারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। জি হুজুর করে সরকার চলে না, আর আপনার জায়গায় অন্য কেউ প্রক্সি দেবে, এটাও ঠিক না। আমরা আমাদের সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠা দেখতে চাই। বিজেপি বাহিনীকে বলবো, বাংলার মানুষ তোমাদের সাথে
মাঠে আছেন, বীর বিক্রমে আমার বাংলার প্রতিম যে মাটির স্বাধীনতাকে তোমরা রক্ষা করবে। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন জোটের শীর্ষ দুই নেতা। অভিযোগ করেন জনরাই না মেনে স্বৈরতন্ত্রের পথে হাঁটছে সরকার। বাংলাদেশের উন্নয়ন করতে হলে আগে আপনাকে গণভোটের গণরায় অনুযায়ী সংস্কার করতে হবে। এই যে পুলিশ সংস্কার হয়নি, জনগণের উপরে আবারও জুলুম নির্যাতন নেমে এসেছে, সরকার আবারও পুরনো স্বৈরতন্ত্রের পথে হাঁটছে। যদি গণভোটের রায় মেনে নেওয়া হতো আজকের এই বিভাগীয় সমাবেশের প্রয়োজন হতো না। আপনারাই বাধ্য করেছেন। সংসদে আমরা এই দাবি উত্থাপন করেছিলাম, আলোচনা হয়েছে, আপনারা ফেলে দিয়েছেন। 20 জুন খুলনায় পরবর্তী বিভাগীয় সমাবেশ করবে 11 দল। আমরা এখন জনগণের সংসদে চলে যাচ্ছি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। সেক্ষেত্রে বিরোধীদের যে বক্তব্য সেটা আমরা রিপোর্টে দেখলাম, আপনিও কিছু বলেছিলেন, এখন যদি সংক্ষেপে একটু আবার বলেন। এটি আসলে এই যে দাবিগুলো নিয়ে মূলত আন্দোলন করছিল, এটা এখন বিভাগীয় পর্যায়ে কিন্তু সেই কর্মসূচি দিয়েছে আজকে চট্টগ্রাম, এবং আমরা প্রতিবেদনও দেখলাম পরবর্তীতে খুলনাতে এই কর্মসূচি করবে বিরোধী জোট। যেটি আরেকবার যদি বলি যে জনগণের রায়কে গুরুত্ব না দিলে তারা বসে থাকবে না, 18 কোটি মানুষ কারো কাছে দেশ ইজারা দেবে না, এগুলো আসলে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন। সরকার স্বৈরতন্ত্রের পথে হাঁটলে জনগণ অভ্যুত্থানের পথে হাঁটবে এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সীমান্তে পুষ্টিন করে দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করছে ভারত, চেষ্টা করা হচ্ছে, ভারতের প্রতি তিনি ইঙ্গিত করছে এবং ভারতের কথা উল্লেখ করেছেন। সেটি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি অভিযোগ করেছেন। একই সঙ্গে অন্যান্য দলগুলোর শীর্ষ নেতারাও কিন্তু এই চট্টগ্রামের এই সমাবেশে বক্তব্য রেখেছেন। অর্থাৎ রাজপথে, সংসদের বাইরে এসে রাজপথে যে বিরোধী দলের যে আন্দোলন এর আগেই শুরু হচ্ছে, সেটি কিন্তু এখন বিভাগীয় পর্যায়ে এক ধরনের বড় ধরনের জমায়েতের মধ্য দিয়ে শুরু হচ্ছে। সেটি চট্টগ্রামের মধ্য দিয়ে শুরু হলো, পরবর্তীতে খুলনা সহ সারা দেশেই তারা এই কর্মসূচি পালন করবে। ওয়ালি, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। কক্সবাজার প্রধানমন্ত্রী সফর এবং বিরোধীদের সমাবেশ, এসবের বিস্তারিত নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি। এদিকে দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের গন্তব্য হতে চায় বাংলাদেশ। রাজধানীতে অর্থনৈতিক কূটনৈতিক সম্মেলনে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী। আর শক্তিশালী আন্তর্জাতিক অংশীদারত্ব এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। ঋণ ও কোষাগারের উপর নির্ভরতা কমিয়ে অর্থায়নের উৎসগুলোকে বৈচিত্র্যময় করার তাগিদ দিয়েছেন অর্থমন্ত্রী। বিদেশিদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হলো বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কূটনৈতিক কর্মপরিকল্পনা বিষয়ক সম্মেলন। দেশি বিদেশি নীতি নির্ধারক, কূটনীতিক, বিনিয়োগকারী ও ব্যবসায়ী প্রতিনিধিরা এতে অংশ নেন। উদ্বোধনী বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, বৈশ্বিক আর্থিক অস্থিরতা, জ্বালানি সংকট এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব উন্নয়নশীল দেশগুলোর জন্য যেমন চ্যালেঞ্জ তৈরি করেছে, তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তা সহ তথ্য প্রযুক্তি নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। We view our bilateral and multilateral relationships through the lens of mutual growth and shared prosperity. We are committed to being a reliable, neutral, and constructive actor on the global stage. Our embassies and high commissions worldwide are being re-engineered to act as a proactive facilitators for trade and investment. একই অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী জানান, দক্ষ জনগোষ্ঠী তৈরি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে দেশে সুবিধাজনক পরিবেশ তৈরিতে সরকার বদ্ধপরিকর। We offer a Bangladesh that is competitive, stable, ethical, and genuinely people-oriented. We invite you to invest in our vision. Trust me, you will not regret. ঋণ ও কোষাগারের উপর নির্ভরতা কমিয়ে অর্থায়নের উৎসগুলোকে বৈচিত্র্যময় করা দরকার বলে মনে করেন অর্থমন্ত্রী। Syndicated financing. There are fund managers who come and finance, invest. So we have to blend our financing. Just don't simply follow the old traditional. অর্থনৈতিক কূটনীতি জোরদার করা এবং উদীয়মান খাতে বিনিয়োগ বাড়ালে বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে বলে মনে করছেন আয়োজকরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এবার ফিফা বিশ্বকাপের খবর। নিউ ইয়র্কে নিউ জার্সি স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামছে ব্রাজিল আর মরক্কো। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ভয় পাচ্ছে না অ্যাটলাস লায়ন্স। অন্যদিকে ম্যাচটা সহজ হবে না বলে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ানরা।
কার্লো আনচেলত্তি ও ভিনিসিয়াস জুনিয়রের সংবাদ সম্মেলন কভার করে আরো জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। এবারের ব্রাজিল দল নিয়ে কিন্তু অনেক উন্মাদনা, শুধু যে বাংলাদেশে না, নেটিভ ব্রাজিল মানে ব্রাজিল দেশটাতেও কিন্তু অনেক উন্মাদনা কাজ করছে। তারা 2 যুগ ধরে কিন্তু অপেক্ষা করছে তাদের 6ষ্ঠ বিশ্বকাপ শিরোপার। একটা ছোট্ট তথ্য দিতে চাইব, গ্লোবো নামে একটি সংবাদ সংস্থা রয়েছে, একটি প্রতিষ্ঠান রয়েছে, সেই গ্লোবো থেকে কিন্তু 100-র বেশি সাংবাদিক এসেছে এবারের এই ওয়ার্ল্ড কাপ কভার করতে যুক্তরাষ্ট্রে। এ থেকে বোঝা যায় যে আসলে ব্রাজিলিয়ানরা কতটা ফুটবল পাগল এবং এই বিশ্বকাপটা তারা কতটা চাইছে বা জিততে চাইছে। কার্লো আনচেলত্তির কিন্তু ন্যাশনাল টিমে তিনি কোচিং করছেন ব্রাজিলকে এবং এটা তার জন্য প্রথম বিশ্বকাপ। তিনি বলেছেন যে এই ম্যাচ নিয়ে তিনি বেশ ইমোশনাল এবং তিনি চাইছেন যে একটা পজিটিভ ওয়েতে ওয়ার্ল্ড কাপটা শুরু করতে। একই সঙ্গে নেইমারকে নিয়ে খুব একটা ভালো খবর দেননি কার্লো আনচেলত্তি। কার্লো আনচেলত্তি বলেছেন নেক্সট উইকে নেইমার মাঠে অনুশীলন শুরু করবেন এবং কবে নাগাদ শুরু করবেন সেটা কিন্তু এক্স্যাক্টলি কোনো ডেট বলেনি। এবং একই সঙ্গে আরেকটা বিষয়, নেইমার লম্বা সময় একটা ইনজুরির মধ্যে আছেন বা ইনজুরির মধ্যে দিয়ে যাচ্ছেন, তার পুনর্বাসন চলছে। তবে অনুশীলন শুরু করলেই কিন্তু এমন না যে 1-2 অনুশীলন সেশনের পরেই একজন খেলোয়াড় মাঠে নেমে যেতে পারেন যখন একটা লম্বা এরকম একটা চোট থাকে। সবাই কিন্তু শঙ্কা করছেন ব্রাজিলিয়ান সাংবাদিকরা যে নেইমার হয়তো ব্রাজিলের দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবেন না, কারণ মাঠে নামার পর তারা বলছেন যে ঘাসে যখন সে নামবে বা দৌড়ানো শুরু করবে তখন আসলে নেইমারকে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি তিনি কতটা ফিট হতে আসলে আরো কতদিন লাগতে পারে। তবে মরক্কো দলকে কিন্তু কার্লো আনচেলত্তি সমীহ করছেন। তিনি বলেছেন যে মরক্কো দলটা গতবার সেমিফাইনাল খেলেছে এবং ধারাবাহিকভাবে গত কয়েকটা বছর কিন্তু ভালো খেলে যাচ্ছে। দারুণ কিছু ফুটবলার রয়েছেন এবং এর মধ্যে কয়েকজনকে আসলে কার্লো আনচেলত্তি খুব ভালো মতো করেই চেনেন। তিনি বলছেন এবারের ওয়ার্ল্ড কাপটা একটা ভালো ওয়ার্ল্ড কাপ হবে, একটা গুড ওয়ার্ল্ড কাপ হবে ব্রাজিল দলের জন্য এবং সমর্থকদেরও কিন্তু সে একই প্রত্যাশা। হয়তো জয় দিয়ে শুরু করতে পারলে ব্রাজিল এই ওয়ার্ল্ড কাপে হয়তো অনেক দূর যাবে এবং মরক্কোর মতো দলকে হারিয়ে যদি ব্রাজিল ওয়ার্ল্ড কাপটা শুরু করতে পারে নিশ্চিতভাবে আমরা বলতে পারি ব্রাজিলের মনোবল অনেক গুণে বেড়ে যাবে। নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে নেইমারকে না পেলেও মরক্কোর বিপক্ষে ম্যাচ নিয়ে আশাবাদী সেলেসাওরা। তাদের বিশ্বাস দেশের সর্বোচ্চ স্কোরারকে ছাড়াই ভালো করবে ব্রাজিল। নিউ ইয়র্ক থেকে আরও জানবো এসএম ইকবালের কাছে। মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে ব্রাজিল। এর আগের 2টো বিশ্বকাপে সেলেসাওরা টপ ফেভারিটের তালিকায় থাকলেও এবার কিন্তু সেভাবে তাদের নিয়ে আলোচনা হচ্ছে না। আর এই বিষয়টাকেই ক্যাশ করতে চায় 5বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, অর্থাৎ নির্ভর হয়ে মাঠে নামার যে সুবিধা সেই সুবিধাটাই নিতে চান কার্লো আনচেলত্তি। হেক্সা মিশনের প্রথম ধাপ পূরণে মাঠে নামছে ব্রাজিল, তবে তার চেয়েও বেশি আলোচনায় নেইমার জুনিয়র। কদিন ধরেই আলোচনায় ছিলেন তিনি হয়তোবা মরক্কোর বিপক্ষে ম্যাচে নামতে পারবেন না, শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে। পায়ে তার যে মাংসপেশিতে যে চোট রয়েছে সেটা পুরোপুরি সেরে না ওঠায় মরক্কোর বিপক্ষে তাকে রেখেই স্কোয়াড সাজিয়েছেন কার্লো আনচেলত্তি। মরক্কো ম্যাচে নেইমারের অনুপস্থিতি আমাদের ভোগাবে, তবে আমার বিশ্বাস নেইমার দ্রুতই ফিরে আসবে এবং ব্রাজিলকে সাহায্য করবে পরবর্তী ম্যাচগুলোর জন্য। এই ম্যাচে নেইমারের অভাব তার সতীর্থরা কতটা পুষিয়ে দেবেন সেটা বলে দেবে সময়। তবে কার্লো আনচেলত্তি তার হাতে এই মুহূর্তে যে রিসোর্স রয়েছে তাদের উপরই সম্পূর্ণ আস্থা রাখতে চান। ফরমেশন হতে পারে 4-2-3-1। সেই ক্ষেত্রে আক্রমণ ভাগের মূল দায়িত্বে থাকবেন ম্যাথিউস কুনিয়া, লেফট উইংয়ে যথারীতি থাকবেন ভিনি জুনিয়র এবং রাইট উইংয়ে থাকবেন রাফিনিয়া, আর মাঝখানে দেখা যেতে পারে লুকাস পাকেতাকে। প্রথম ম্যাচে নেইমার নেই, ব্রাজিল ফুটবলে সাম্বার ছন্দটাও ঠিক আগের মতো নেই। তারপরেও কার্লো আনচেলত্তির এই দলটার উপর নিঃসন্দেহে বাজি ধরা যায়, সেটা তার কৌশল এবং টেকটিক্যাল যেই গুণ রয়েছে সেই গুণের জন্য। অন্যদিকে মরক্কো দুর্দান্ত একটা দল, তারাও যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়ে বিশ্বকাপে এসেছে। সুতরাং মিটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের প্রথম ম্যাচটা যে একেবারে হাত দিয়ে লড়াই হতে চলেছে সেটা বলা যায় নিঃসন্দেহে। তবে একটা স্বস্তির খবরও কিন্তু রয়েছে। গেল বিশ্বকাপে আর্জেন্টিনা লুসিয়েল থেকে তাদের মিশন শুরু করেছিল এবং শেষ পর্যন্ত তারা চ্যাম্পিয়ন হয়েছিল। ব্রাজিলও এবার তাদের মিশন শুরু করছে এই ফাইনাল ভেন্যু থেকে। সুতরাং 19 জুলাইয়ের যে ফাইনাল হবে সেই ফাইনালে শেষ পর্যন্ত ব্রাজিলের হাতে যদি শিরোপা দেখা যায় তখন কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না। এসএম ইকবাল, সময় সংবাদ, নিউ জার্সি, মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের হেক্সা মিশনে নামছে ব্রাজিল। প্রিয় দলের জয় কামনায় পূজা ও বর্ণাঢ্য র্যালি করেছেন বাংলাদেশের সমর্থকরা। মধ্যরাতে বিশ্বকাপের হেক্সা মিশনে নামছে ব্রাজিল। ফেভারিট দলের সমর্থনে বর্ণাঢ্য র্যালি, মোটর শোভাযাত্রা করেন সমর্থকরা।
শনিবার বিকেলে ভোলার বোরহানুদ্দিন পৌরসভার সামনে থেকে মোটর শোভাযাত্রা বের করেন ব্রাজিল ফ্যান ক্লাব। শহরে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন তারা। এতে হলুদ জার্সি পরা শত শত সমর্থক অংশ নেন। নেচে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। তাদের আশা, মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচ বিজয়ের মধ্যে দিয়ে হেক্সা মিশনের যাত্রা শুরু করবে প্রিয় দল ব্রাজিল। আমাদের আজকে প্রথম ম্যাচ, এই প্রথম ম্যাচকে আমরা জয়যুক্ত হিসাবে আমরা এই শোভাযাত্রা হিসাবে উপহার দিতে চাই। 2026 সালে ব্রাজিল ভালো কিছু উপহার দিবে, আমাদের স্বপ্নের হেক্সা মিশন এবার পূরণ হবে। প্রথম ম্যাচে আমাদের সাথে আজকে নেইমার নেই সত্ত্বেও আজকে আমরা 3-0 গোলে ওদের সাথে জিতবো। এদিকে সুনামগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা করেন ব্রাজিলের সমর্থকরা। জেলা স্টেডিয়ামের সামনে থেকে শতাধিক মোটরসাইকেল নিয়ে ব্রাজিলের জার্সি, পতাকা, ফেস্টুন ও ভুভুজেলা বাজিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তারা। মরক্কোর বিপক্ষে মাঠে নামার আগেই ফেভারিট দলের পূজা করেন গাইবান্ধার ভাটপাড়া গোপালপুরের ঠাকুরবাড়ি এলাকার এক ব্রাজিল ভক্ত। তার বিশ্বাস, মাঠে খেলবেন নেইমাররা, কিন্তু উপরওয়ালার আশীর্বাদ না থাকলে গোলপোস্টও নাকি মুখ ফিরিয়ে নেয়। ব্রাজিল কয়েকটা বিশ্বকাপে একটু তারা সাপোর্টারদের মন জয় করতে পারেনি। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করতেছি, এবার যেন আমরা হেক্সা মিশনটা কমপ্লিট করতে পারি। আমি যদিও আর্জেন্টিনার দল করি, আমার হাজবেন্ড বা আমার স্বামী সে ব্রাজিলের দল করে। এদের মনোবাসনা পূর্ণ করার জন্য আজকে আমার বাড়িতে একটু পূজার আয়োজন করা হয়েছে। তবে তার পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যরা সবাই আর্জেন্টিনার ভক্ত। পরিবারের কনিষ্ঠ এই সদস্যের আয়োজনে চুপ থাকতে পারেননি তারাও। ছোটদের মুখে ফুটবলের আনন্দ ছড়িয়ে দিতে এই আয়োজন, তাই শরিক হন আর্জেন্টিনার সমর্থকরাও। তারিফ রহমান, সময় সংবাদ। ধর্ষণ ও ভ্রূণ নষ্টের অভিযোগ এড়াতে আত্মগোপন, অপহরণ নাটক করেও পার পেলেন না শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান। কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ। ভুক্তভোগী তরুণীর করা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন জিসানের 2 সহযোগী। এ যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার গল্প। গত 11 জুন রাত 8:30টায় দাউদকান্দি বাজার এলাকা থেকে নিখোঁজ হন শিবিরের কেন্দ্রীয় নেতা জিসান মিয়া প্রধান। এমন অভিযোগ নিয়ে থানায় জিডি করা হয়। শিবিরের নেতাকে গুম করা হয়েছে এমন অভিযোগ তুলে কুমিল্লায় মিছিল করে তার রাজনৈতিক সতীর্থরা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাকে উদ্ধারে মাঠে নামে জেলা পুলিশের একাধিক টিম। পরে লাকসাম থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পুলিশের তদন্তে বেরিয়ে আসে নানা তথ্য। পুলিশ বলছে প্রায় 5 থেকে 6 মাস আগে ফেসবুকের মাধ্যমে এক তরুণীর সঙ্গে জিসানের পরিচয় থেকে বন্ধুত্ব। গত 20 মে দাউদকান্দি এলাকায় ভাড়া বাসায় নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করে জিসান। যারা পুলিশের দাবি, এক পর্যায়ে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে গর্ভপাতের জন্য চাপ সৃষ্টি করেন জিসান। বিয়ে না করলে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় গর্ভপাতের ওষুধও সেবন করানো হয়। জিসান যিনি নিখোঁজ ছিলেন, তার ভাড়ার বাসায় ভিকটিম মেয়েটিকে জিসান মিয়া ধর্ষণ করে এবং মেয়েটি ধর্ষণের শিকার হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই জিসান মিয়া প্রধান মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে। এরপর বিয়ের জন্য চাপ দিলে গত 12 জুন সম্মতি দেন জিসান। তবে তার আগের রাতেই আত্মগোপনে যান তিনি। পরে ঘনিষ্ঠজনদের মাধ্যমে দাউদকান্দি থানায় নিখোঁজে জিডি করা হয়। বিয়ে করার তারিখ ছিল, কিন্তু বিয়ে না করে সে আত্মগোপনে চলে যায়। কারণ 11 তারিখ রাত 8টার পর যে বিয়ে করবে এই কথাবার্তা হয়, এটা আমরা মোবাইল প্রযুক্তির মাধ্যমে আমাদের কাছে অনেকগুলো মেসেজ আছে, আমরা পেয়েছি মেয়েটির মোবাইল থেকে। এইদিকে ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে দাউদকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। জিসান হাসপাতালে ভর্তি থাকলেও মামলার অপর 2 আসামি ঘটনায় জিসানের সম্পৃক্ততার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে। এইদিকে তরুণীকে ধর্ষণ ও ব্রণ হত্যা চেষ্টার ঘটনায় জিসানের বিচারের দাবিতে মিছিল করেছে দাউদকান্দি উপজেলা ছাত্রদল। জিসানের দৃষ্টান্তমূলক শাস্তিও চান তারা। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। রাতের সময় আরও থাকছে। চাঁপাইনবাবগঞ্জে পুশিনের চেষ্টা রুখে দিল বিজিবি। কুষ্টিয়ায় শূন্যরেখায় 12 জন। সীমান্ত উত্তেজনার মধ্যে মৌলভীবাজারে বিএসএফ এর গুলিতে যুবক নিহত। আইডি দেখানো সহ শতাধিক মানুষ ক্রিকেটার নাইম হাসানের পরিচয় দেওয়ার পরও তাকে হেনস্থা করে পুলিশ। মারধর ও হেনস্থার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিসিবি। অভিযুক্ত এসআই কনস্টেবলকে করা হয়েছে সাময়িক বরখাস্ত। জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন সিএমপি কমিশনার। আর এই ঘটনায় নাইমের পরিবারের করা মামলায় গ্রেফতার করা হয়েছে 1 জনকে।
ঢাকা থেকে প্রিমিয়ার লিগ শেষ করে নিজ শহরে ফিরছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান, কিন্তু লোকাল বয়কে নিজ শহরে পড়তে হলো চরম হেনস্থার মুখে। স্পিনার নাইম হাসানের দাবি, শুক্রবার রাত 12টার দিকে চট্টগ্রাম নগরীর লালখান বাজার ফ্লাইওভারের মুখে তাকে বহনকারী অটোরিকশা থামায় পুলিশ ও সাদা পোশাকে থাকা কয়েকজন। ক্রিকেটার পরিচয় দেওয়ার পরও কোনো কথা না শুনে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হয়, আঘাত করা হয় নির্মমভাবে। থানায় নেওয়ার পরও পড়তে হয় চরম হেনস্থার মুখে। 3 জির ভিতর তুলতে চাইছে, তাই জন্য আমি অনেক ভয় পেয়ে গেছিলাম পুলিশটা। তো ওই জায়গায় ওই ভাইয়াদের যারা ছিল তাদেরকে স্পেশালি থ্যাঙ্কস, কারণ আমার জন্য ওরা রাত্রে 1টা বাজে, আসলে মানুষ থাকা খুবই চান্স কম, কিন্তু ওখানে ছিল। ওরা আবার ওই লালখান বাজার থেকে কুলসি থানায় গেছে। এ ঘটনায় 3 জনকে আসামি করে খুলশী থানায় মামলা করেছে নাইমের পরিবার। নাইমের পাশে থাকার আশ্বাস ক্রিকেটারদের সংগঠন কোয়াবেরও। পুলিশ বলতে যাচ্ছে একটা ইনফরমেশন ওনার কাছে আছে, ও বলছে সমস্যা নাই, আপনি আমার চেক করেন। পুলিশে ওনার ওই গলা চিপে ধরছে, গলা চিপে সিএনজিতে ঢুকাবার চেষ্টা করছে। ডিউটি পুলিশের সামনে আর একটা আননোন পার্সন ওর গায়ে হাত দিছে। ও নাইম বলছে যে আমি পাসপোর্ট দেখাচ্ছি, বিসিবি কার্ড দেখাচ্ছি, ও আমার গাড়ি ধরে গাড়িতে ট্যাক্সিতে উঠাইতে চাইছে। ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে যখন এই ঘটনা ঘটেছে, আমি মনে করি এটা সুষ্ঠু বিচার হওয়া খুবই দরকার। ঘটনার পর নাইম ও পরিবারের সঙ্গে দেখা করেন পুলিশ কমিশনার। এরই মধ্যে অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে করা হয়েছে সাময়িক বরখাস্ত, গ্রেফতার করা হয়েছে একজনকে, গঠন করা হয়েছে 3 সদস্যের তদন্ত কমিটি। কেউ কেউ আনপ্রফেশনাল আচরণ করে, যারাই এরকম আনপ্রফেশনাল আচরণ করবে তাদের বিরুদ্ধে পুলিশ কারো ব্যক্তিগত দায় পুলিশ ডিপার্টমেন্ট বহন করবে না, তাকে নিজেকেই বহন করতে হবে। এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বিসিবি। প্রশাসন ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন সভাপতি তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অনেক ক্রিকেটার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সীমান্তে আবার পুশিনের চেষ্টা। এবার চাঁপাইনবাবগঞ্জে 15 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। কুষ্টিয়ায় ঢুকতে না পেরে শূন্যরেখা অবস্থান করছে 12 জন। বিজিবির বাধায় বিএসএফের এই চেষ্টা ব্যর্থ হয়। সীমান্তে পুশিন এখন নিত্য নৈমিত্তিক ঘটনা, তবে বিজিবির কঠোর প্রতিরোধের মুখে বারবারই ব্যর্থ বিএসএফের এই বেআইনি চেষ্টা। শুক্রবার রাতেও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রকুনপুর সীমান্তে নদীপথে নৌকা করে 15 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক রুখে দেয় বিজিবি। তাদের সঙ্গে গ্রামবাসীও অনড় অবস্থানে থাকে। জোরালো প্রতিবাদের মুখে সীমান্ত সংলগ্ন ভবানীপুর এলাকা দিয়ে ভারতের ভেতরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। অন্যদিকে 36 ঘণ্টা ধরে কুষ্টিয়ার প্রাকপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন পুশিনের চেষ্টায় রাখা 12 নারী পুরুষ। পতাকা বৈঠক হলেও কোনো সমাধানে আসেনি বিএসএফ বিজিবি। ওরা ইন্ডিয়া থেকে আসার সময় কুষ্টিয়া বর্ডারে ধরা পড়ছে। আমরা এখানে সারা রাত ধরে ডিউটি দিয়েছিলাম এবং বিডিআর ভাই আমাদের সবাই মিলে পাহারা চলছে। সব সময় আমরা আসি, থাকবো, এটা জানে ওরা পুশিং না করতে পারে, এই ব্যবস্থা আমরা করেছি। এর আগে শুক্রবার ভোরে প্রাকপুর সীমান্ত দিয়ে এই 12 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। এদের মধ্যে 3 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রফিকুল ইসলাম, তার স্ত্রী আসমা বেগম এবং মেয়ে রাবেয়া খাতুন। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রাতের সময় আরও থাকছে। সমঝোতার দ্বারপ্রান্তে ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির খসড়া তৈরি, দাবি পাকিস্তানের। প্রতিশ্রুতি রক্ষা করলেই তেহরানকে জব্দ অর্থ ফেরত দিতে রাজি ওয়াশিংটন। এবার বাণিজ্যের সংবাদ। জাপান, কোরিয়া, হংকংয়ে কর্মী পাঠানোর মাধ্যমে জনশক্তি রফতানিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে চট্টগ্রাম ও 3 পার্বত্য জেলা। প্রচলিত শ্রম বাজার, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি সহ নানা জটিলতায় ভিসা সংকুচিত হয়ে পড়ায় চলছে নতুন গন্তব্যের খোঁজ। একই সঙ্গে নারী গার্মেন্টস কর্মীদের জন্য আশার আলো হয়ে উঠছে জর্ডান। বিস্তারিত দেখব কমলদের রিপোর্টে। জনশক্তি রপ্তানিতে দেশের অন্যান্য জেলার তুলনায় পিছিয়ে পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি। 22 বছরে 3 জেলা থেকে বিদেশ গেছেন 20,000-এরও কম কর্মী। তবে সাম্প্রতিক বছরগুলোতে পার্বত্য জেলার বাসিন্দাদের জন্য জাপান, দক্ষিণ কোরিয়া এবং হংকংয়ের মতো দেশগুলিতে যাওয়ার সুযোগ বেড়েছে। তাছাড়া পোশাক খাতের কর্মী হিসেবে জর্দানও আছে নারী শ্রমিকের চাহিদা। 3 পার্বত্য জেলা কিন্তু কারিগরি প্রশিক্ষণ কেন 3 জেলাতেই আছে। খাগড়াছড়ি যেতে
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে হচ্ছে ক্যান্টনিজ ভাষা যেটা হংকং যায় সেটা প্রশিক্ষণ চলমান আছে। জনশক্তি রপ্তানি কার্যালয়ের তথ্য অনুযায়ী পার্বত্য জেলা বান্দরবন থেকে 24 বছরে বিদেশ গেছেন মাত্র 7,068 জন কর্মী, আর রাঙ্গামাটি থেকে গেছেন 8,153 জন। এই অবস্থায় জনশক্তি রপ্তানি বাড়াতে 3 পার্বত্য জেলায় টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের মাধ্যমে কারিগরি শিক্ষার পাশাপাশি চলছে বিভিন্ন দেশের ভাষার প্রশিক্ষণ। এই কাজটা শিখে আমি বাইরে বিদেশ যাওয়ার একটু চিন্তা ভাবনা আছে। সেলাইয়ের কাজটা শিখছি, তো বিদেশ যাওয়ার ইচ্ছা আছে। শুধু রাঙ্গামাটি, বান্দরবন কিংবা খাগড়াছড়ি নয়, জনশক্তি রপ্তানিতে এক সময় শীর্ষে থাকা চট্টগ্রামও ক্রমশ পিছিয়ে পড়ছে। চট্টগ্রামের বাসিন্দারা কাজের সূত্রে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, আরব আমিরাত, কাতার, কুয়েত এবং ওমানমুখী হলো প্রতিটি দেশ বর্তমানে কোনো না কোনো সংকটে জর্জরিত। এই স্কিল ডেভেলপমেন্ট হলে আমরা ওই যে দেশের যে ধরনের ডিমান্ড আছে সেই ডিমান্ড বেস আমরা যদি তাকে স্কিল ডেভেলপ করাতে পারি। 2025 সালে চট্টগ্রাম বিভাগের 11টি জেলা থেকে কর্মসংস্থানের জন্য বিদেশ গেছেন 3,22,291 জন। বিপরীতে চলতি বছরের প্রথম 5 মাসে জনশক্তি রপ্তানি 85,000। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। লাইসেন্স বাতিলের পর বন্ধ রয়েছে 8 দিনের বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম। এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন প্রায় 200 রোগী। আইসিইউ সহ বিভিন্ন ক্রিটিক্যাল ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন প্রায় 250 জন। এদিকে লাইসেন্স বাতিলের বিরুদ্ধে কাল আপিল করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার 8 দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নিতে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, এরই মধ্যে হাসপাতাল ছেড়েছেন 200 রোগী, আর চিকিৎসাধীন আছেন প্রায় 250 জন। অর্ধশতাধিক রোগী আইসিইউ, এনআইসিইউ, এইচডিইউ সহ হাসপাতালটির বিভিন্ন ইউনিটে ভর্তি আছেন। তাদের অন্যত্র সরিয়ে নেয়ার ক্ষেত্রে শারীরিক অবস্থার অবনতি সহ নানা জটিলতা সৃষ্টির আশঙ্কা করছেন স্বজনরা। আমরা এখানে অল্প টাকার মাধ্যমে যে চিকিৎসা সেবাটা পাচ্ছি, এটা অন্য কোনো জায়গায় পাবো না। হাসপাতাল বন্ধ, এখন কি করবো সেটা তো বুঝতেছি না। অন্য হাসপাতালে হয়তো যাইতে হবে, গিয়া পরীক্ষা রিপোর্ট দেখায় আবার নতুন করে পরীক্ষা করে রোগী তো সুস্থ করতে হবে নাকি। আমি এনআইসিউতে যে ট্রিটমেন্টটা এখন পাচ্ছি, বাচ্চা যে ক্রিটিক্যাল যে সাপোর্টটা পাচ্ছে, আমি আরেকটা হসপিটালে যদি আমি এখন নিয়েও যাই, এই যে একটা ট্রানজ্যাকশন পিরিয়ড, এই সময়টার মধ্যে আমি এই সাপোর্টটা পাবো না। লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার আপিল করবে 8 দিন হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে গত 27 মে 8 দিন হাসপাতালে 6 নবজাতকের মৃত্যু হয়। এ ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায়। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। অপরাধ ঢাকতে কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে 8 দিন হাসপাতাল কর্তৃপক্ষের, কোনো কাজ হয়নি, লাইসেন্স বাতিলই করা হয়েছে। দুপুরে নরসিংদীর মনোহরদী এক অনুষ্ঠানে একথা বলেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। 8 দিন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পিছনে। আল্লাহর রহমত, আপনাদের দোয়া, কোনো টাকার প্রতি লোভ হয় নাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, আপনি যা করবেন আমি আপনাকে পূর্ণ সমর্থন দিয়ে দেবো। আমি লাইসেন্স বাতিল করে দিয়েছি। এই একটা পানিশমেন্টে সারা বাংলাদেশের প্রাইভেট হসপিটালগুলি ঠিক হয়ে যাবে। আসামে ভারতীয় বিমান বাহিনীর একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে, এতে প্রাণ গেছে 5 সদস্যের। স্থানীয় সময় শনিবার রাজ্যটির জোরহাটে অবস্থিত বিমান ঘাঁটিতে অবতরণের সময় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিধ্বস্ত হওয়ার পরপরই এতে আগুন ধরে যায়। ঘটনার পরপরই দ্রুত উদ্ধার অভিযান শুরু করা হয়। বিধ্বস্তের কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে ভারতীয় বিমান বাহিনী। আন্তম AN-32 একটি শক্তিশালী টুইন ইঞ্জিন বিশিষ্ট সামরিক পরিবহন বিমান, যা ভারতীয় বিমান বাহিনীর প্রধান চালিকা শক্তি হিসেবে পরিচিত। দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত আর উত্তেজনার অবসান ঘটিয়ে চূড়ান্ত সমঝোতার দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ও ইরান। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, রোববার সুইজারল্যান্ডে শান্তি চুক্তিতে সই করতে পারে তেহরান ও ওয়াশিংটন, তবে এখনই জব্দ অর্থ ফেরত পাবে না তেহরান। মার্কিন প্রশাসনের দাবি, প্রতিশ্রুতি রক্ষা করলেই অর্থনৈতিক পুরস্কার পাবে ইরান।
মার্কিন ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারক বা MOU এখন খবরের শিরোনামে। পাকিস্তানি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দাবি, শান্তি চুক্তি এখন ইতিহাসের সবচেয়ে কাছাকাছি অবস্থান করছে। খোদ ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও স্বীকার করেছেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা এর আগে কখনো এতটা উজ্জ্বল ছিল না। তবে চুক্তির সুনির্দিষ্ট ধারা নিয়ে সংবাদ মাধ্যমকে কোনো ধরনের জল্পনা কল্পনা না করার অনুরোধ জানিয়েছেন তিনি। এদিকে এই চুক্তির রূপরেখা নিয়ে খোদ যুক্তরাষ্ট্রের ভেতরেই আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও বিরোধীদের অনেকেই আশঙ্কা করছিলেন, ওবামা আমলের পরমাণু চুক্তির মতো এবারও হয়তো ইরানকে বিপুল অর্থ দিয়ে দিচ্ছে ওয়াশিংটন। তবে এই বিতর্ককে শুরুতেই থামিয়ে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, শুধু চুক্তিতে সই করার জন্য তেহরানকে কোনো অর্থ দেয়া হবে না, কিংবা অবরুদ্ধ তহবিলও অবমুক্ত করা হবে না। মার্কিন সেন্টকম এবং গোয়েন্দা সূত্রের খবর, চুক্তি সইয়ের পর ইরানকে অন্তত 60 দিনের একটি পর্যবেক্ষণ সময় পার করতে হবে। এই সময়ের মধ্যে ইরানকে তার পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে হবে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম দেশটির বাইরে পাঠিয়ে দিতে হবে। অন্যদিকে তেহরানের পক্ষ থেকে সতর্ক বার্তা দিয়ে বলা হয়েছে, চুক্তি বাস্তবায়নে ওয়াশিংটন বরাবরই প্রতিশ্রুতি ভঙ্গের ইতিহাস তৈরি করেছে। এবার তেমন কিছু হলে চূড়ান্ত আলোচনা থমকে যাবে। নাদিম মারজান, সময় সংবাদ। প্যারাগুয়েকে গোল বন্যায় ভাসিয়ে জয়ে বিশ্বকাপ শুরু করলো স্বাগতিক যুক্তরাষ্ট্র। লস অ্যাঞ্জেলেসে স্টেডিয়ামে 4-1 গোলে জিতেছে স্বাগতিকরা। বিশ্বকাপে শুভ সূচনা করায় লস অ্যাঞ্জেলেস জুড়ে ছিল বাঁধ ভাঙা উল্লাস। নেচে গিয়ে উৎসবে মাতেন তারা। যুক্তরাষ্ট্র থেকে সে খবর জানাচ্ছেন লস্কর আল মামুন। বিশ্বকাপের প্রথম রাতেই যেন স্বপ্ন দেখতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। 4-1 গোলের বড় ব্যবধানে প্যারাগুয়েকে উড়িয়ে দেওয়ার পর গ্যালারি থেকে শুরু করে শহরের রাস্তাঘাট সবখানেই একটাই আলোচনা, এবার কি তবে ঘরে উঠবে বিশ্বকাপ। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে আনন্দে ফেটে পড়েন হাজারো সমর্থক। কেউ উড়িয়েছেন জাতীয় পতাকা, কেউ গলা ফাটিয়ে গিয়েছেন গান, আবার কেউ আবেগে লুকাতে পারেননি চোখের জল। বহুদিন পর বিশ্বকাপের মঞ্চে এমন একটি পারফরমেন্স স্বাগতিকদের মনে জাগিয়েছে নতুন আশা। খুবই ভালো লাগছে, এটা অত্যন্ত ভালো একটি টিম এবং ফিফা র্যাঙ্কিংয়ে প্রায় 16 নম্বরে আছে। তো সবাই এক্সপেক্ট করছিল খুব ভালো খেলবে এবং ভালো খেলেওছে। 4-1-এ জিতেছে প্যারাগুয়ে, যদিও ভালো টিম। I just witnessed one of the greatest US performances out there. It's coming home today. USA won this match, so I think it's a nice experience here. লাল, সাদা ও নীল রঙে রাঙানো গ্যালারিতেও যুক্তরাষ্ট্রের সমর্থকদের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে প্যারাগুয়ের সমর্থকদের সংখ্যা ছিল তুলনামূলকভাবে অনেক কম, ফলে মাঠের পরিবেশ ছিল পুরোপুরি স্বাগতিকদেরই পক্ষে। It was a beautiful crowd. Everyone was so friendly and kind. Both sections were really vibrant. It was a really beautiful event. We're going to make some noise this time. Look at that attack. 4 goals. Let's go. ম্যাচ শেষ হওয়ার পর উৎসব থেমে থাকেনি। স্টেডিয়ামের বাইরে লস অ্যাঞ্জেলেসের রাস্তাঘাটে ছিল ফুটবল উন্মাদনা। হলিউডের শহর যেন এক রাতের জন্য ফুটবলের নগরীতে পরিণত হয়েছিল। Dream come true. 3-0 at halftime. At halftime. Could you imagine a better start to the World Cup? It was a great match. Before we walked in, I told her, I was like, I need to see 4-1. এদিকে চলমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থাও ছিল অত্যন্ত কঠোর। আকাশে টহল দিচ্ছিল হেলিকপ্টার, গুরুত্বপূর্ণ সড়কে ছিল পুলিশের বিশেষ নজরদারি। পুরো এলাকা জুড়ে ঘোষাওয়ার পুলিশ, টহল গাড়ি এবং অতিরিক্ত নিরাপত্তা সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দাপুটে জয়, দর্শকদের উন্মাদনা এবং উৎসব মুখর লস অ্যাঞ্জেলেস। ইতিহাসের সর্ববৃহৎ এই বিশ্বকাপের সবশেষ উদ্বোধনী অনুষ্ঠান ও স্বাগতিক যুক্তরাষ্ট্রের অভিষেক ম্যাচকে ঘিরে যুক্তরাষ্ট্রের এই লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামটি ছিল যেন ইউএসএর সমর্থকদের দখলে। গ্যালারিতে বসে ইউএসএ ধ্বনি দিয়ে তাদের খেলোয়াড়দের সমর্থন জুগিয়েছেন তারা। ইউএসএ সমর্থকদের প্রত্যাশা, আয়োজক দেশ হিসাবে যুক্তরাষ্ট্র এবার ভালো ফুটবল খেলে এগিয়ে যাবে সামনের দিকে। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। বিভ্রান্তি তৈরি করে দেশ অশান্ত করার চেষ্টায় স্বার্থান্বেষী মহল। গণতন্ত্র রক্ষায় সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। সবার জন্য বাংলাদেশ নির্মাণের ঘোষণা।
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করে স্বৈরতন্ত্রের পথে হাঁটছে সরকার। চট্টগ্রাম বিভাগীয় সমাবেশে 11 দলের অভিযোগ, প্রয়োজনে আরেকটি গণভ্যুত্থানের হুঁশিয়ারি। এবং লাইসেন্স বাতিলের পর বন্ধ 8 দিনের বহির্বিভাগ, 200 রোগী হাসপাতাল ছাড়লো, এখনো চিকিৎসাধীন অনেকে। অপরাধ ঢাকতে কোটি কোটি টাকা নিয়ে ঘুরলেও কাজ হয়নি বললেন মন্ত্রী। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। আর আপনারা জানেন বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। আর দেখতে চোখ রাখুন সময়ের পর্দা।